ওয়েলকাম ওয়েস্ট শো। আমরা ওয়েস্ট শোতে মূলত বাংলাদেশি ওয়ার্কারদের ইন্টারন্যাশনাল অপরচুনিটি, ইনফরমেশন, তাদের প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ সহ সবকিছু নিয়ে আলোচনা করি। তো আজকে এই আলোচনার মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে ইউরোপিয়ান মার্কেটে এমপ্লয়াররা বাংলাদেশিদের আসলে কিভাবে ট্রিট করে, বাংলাদেশি কর্মীদের নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, বর্তমান সিচুয়েশন গুলো কেমন হয়ে আছে, সমসাময়িক বিষয়গুলো নিয়ে। তো আজকে আমার সাথে মেইনলি যুক্ত আছে যে মোবিলিটি এক্সপার্ট শাফি নেওয়াজ এবং ওয়েস্ট কো ফাউন্ডার শাফি নেওয়াজ মূলত বিভিন্ন দেশের এমপ্লয়ারদের সাথে কাজ করে। সো কারেন্টলি বাংলাদেশের আসলে ওয়ার্কারদের এই ইউরোপিয়ান মার্কেটে কি ধরনের সিচুয়েশন হয়ে আছে, সাথে যদি একটু আমাদেরকে একটু আইডিয়া দেন বর্তমান সিচুয়েশনটা কোন অবস্থায় আছে, এমপ্লয়াররা বাংলাদেশি ওয়ার্কারদেরকে কিভাবে ট্রিট করছে, তারা নতুন অনবোর্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশিদেরকে কোনভাবে প্রায়োরিটি রাখছে, বা সুযোগটা আমাদের কাছে সুযোগ হয়ে আছে না চ্যালেঞ্জ হয়ে আছে? এক কথায় যদি বলতে যাই, খুব সহজেই বুঝবো, বাংলাদেশের ওয়ার্কারদের ইমপ্রেশন তলানিতে আছে এবং আমাদের চেয়ে বেটার অবস্থানে আছে হচ্ছে নেপালিজ ওয়ার্কাররা। অর্থাৎ নেপাল এত ছোট একটা দেশ বা সব দিক থেকে আমাদের চেয়ে দুর্বল, বাট তাদের ওয়ার্কারদের ট্র্যাক রেকর্ড আমাদের ওয়ার্কারদের থেকে ভালো। এটার ব্যাকগ্রাউন্ড কি, মানে এটা কি বর্তমান সিচুয়েশন না এটা শুরু থেকেই বাংলাদেশিদের অবস্থান খারাপ ছিল, নাকি বছরের পর বছর গ্র্যাজুয়ালি? শুরু থেকেই খারাপ ছিল, কিন্তু ইদানিং বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটে তো বাংলাদেশের আগে এত এক্সপোজার ছিল না। বাংলাদেশির আগে কাজ করতো মূলত মিডল ইস্টে এবং এশিয়া প্যাসিফিকের সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে, যেখানে এমপ্লয়ারদের এক্সপেকটেশনটা কিছুটা কম, যে কারণে আমাদের যে পারফরমেন্স বা আমাদের ট্র্যাক রেকর্ড বা আমাদের বিভিন্ন রকমের উল্টাপাল্টা ভায়োলেশন বা কাজকর্ম, আনসিভিলাইজড কাজকর্ম কিছু কিছু, যেমন ওয়াশরুম ঠিক মতো ইউজ করতে না পারা, টয়লেট বোল ফ্ল্যাশ করতে না পারা বা যথেষ্ট ক্লিন না থাকা, এই জিনিসগুলো নিয়ে মিডল ইস্টের এমপ্লয়ারদের খুব একটা মাথা ব্যথা নাই, কারণ তাদের ফ্যাসিলিটিটাই ওইরকম। লেবার ক্যাম্পে থাকে ওরা, 2,500-3,000 মানুষ একসাথে থাকে। ইউরোপে বিষয়টা ডিফারেন্ট। ইউরোপে হচ্ছে ওয়ার্কারদের জন্য অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি খুব সুন্দর করে ওরা আলাদা আলাদা প্রিপেয়ার করে প্রত্যেকটা কোম্পানি, একটা জি নিজেদের বাড়ির মতো, এবং একটা রুমে 4 জনের বেশি থাকে না, এবং ওরা কিন্তু খুব ভালো এটা টেক কেয়ারও করে। এবং ওদের যে মানে সবচেয়ে লোয়েস্ট ক্লিনলিনেস স্ট্যান্ডার্ড, সেটা বাংলাদেশের ম্যাক্সিমাম আমাদের ক্লিনলিনেস স্ট্যান্ডার্ড থেকে লো। মানে আমরা যতটা মানে আমাদের কাছে, আমি বিভিন্ন এমপ্লয়ারের কাছে যেহেতু রিচ করি প্রতিনিয়ত আমাদের ওয়ার্কার ব্যাংকের ওয়ার্কারদেরকে নিয়ে, তো তাদের ফ্রাস্ট্রেশন বলতে, একটা এমপ্লয়ার আমাকে ভিডিওই পাঠিয়ে দিয়েছে যে আমি 5টা ওয়ার্কার বাংলাদেশ থেকে আনলাম, তো তাদেরকে আনার আগে তাদেরকে যে আমি ওয়েলকাম করব, এই দেখো ভিডিও। আমি দেখলাম যে 5টা বেড, একটা খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, ঢাকা শহরের একটা মিডল ক্লাস মানুষ থাকে তার চেয়ে সুন্দর করে সাজানো একটা অ্যাপার্টমেন্ট, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট, তাদের জন্য একটা ডাইনিং টেবিল 4টা চেয়ারের, যেখানে একটা ফ্রুট বাস্কেট সে সাজিয়ে রাখছে ফল দিয়ে, এবং একটা ওয়ার্ম লাইট জ্বালায় রাখা আছে ওখানে, যে ওয়ার্কাররা আসবে ঠিক তার আগ মুহূর্তের ভিডিও। এবং সে আমাকে আরো কিছু ভিডিও পাঠালো যে এটা হচ্ছে ওয়ার্কার গুলো পালিয়ে যাওয়ার পরের ভিডিও, যে 2 মাস থেকে তারা পালিয়ে গেছে। তো সে বলছিল যে এই ওয়ার্কারদেরকে আমি রেস্টুরেন্টে নিয়ে গেছি, আশেপাশে শপিং মলে নিয়ে গেছি, আমি তাদের জামা কাপড় কিনে দিছি। 5 জন ওয়ার্কারকে আমি এনেছিলাম, 3 জন কোনো কাজ পারতো না, 2 জন কাজ পারতো, 3 জনকে শেখানোর দায়িত্ব আমি নিলাম, সবকিছুই করলাম। বাট এর পরের ভিডিওগুলো যেটা দেখলাম, পর্দাগুলো, জানালার পর্দা ছিঁড়ে ফেলছে। 2 মাসেও টয়লেট ক্লিন হয়েছে বলে আমার মনে হয় না। টয়লেটের অবস্থা এত খারাপ। তারপরে চারিপাশে এরকম দেয়ালে মশলার দাগ। হ্যাঁ, তো উনি বলতেছিল যে ওরা এমন ভাবে রান্না করতো বিভিন্ন স্পাইস দিয়ে, যে এই মশলার গন্ধে টিকা যায় না, মনে হয় যে এখানে কোনো অ্যানিমেল থাকে। হ্যাঁ, আমার কাছে মেসেজ গুলোও আছে যে উনি এত ফ্রাস্ট্রেশন উনার, যে আমি কান ধরছি, আমি আর বাঙালি ওয়ার্কার কখনো নিব না। মানে এই যে এই অ্যাডপ্টিং জায়গাটাতে বাংলাদেশিদের, ইউরোপিয়ান মার্কেটের এমপ্লয়াররা বাংলাদেশিদের সবে আসলে এদের বিহেভিয়ার, এদের জীবনযাপন, এদের সবকিছু সবে তারা দেখছে, যার কারণে কারেন্ট কি আপনি মনে করেন এই রিজেকশন বা এই তলানিতে হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ? সবচেয়ে বড় উল্লেখযোগ্য কারণ তো ভাই হচ্ছে যে পালিয়ে যাওয়া। অর্থাৎ এই ওয়ার্কার গুলো একটা টয়লেট ইউজ করেছে, ওরা টয়লেটটা ক্লিন কেন রাখেনি? কারণ ওরা জানে ওরা এখানে বেশি দিন থাকবে না। মানে এটা আমাদের মেন্টালিটির প্রবলেম। আমরা চাইলেই তো পরিষ্কার রাখতে পারতাম, বাট যেহেতু আমরা পালিয়ে যাব, আমরা
সে মনে করে, কিন্তু পালিয়ে গিয়েও যে আসলে বাকি জীবনটা অন্ধকার, বা সে যদি পালিয়ে না যে ওইখানেই থাকতো, ওখানেই কাজ করতো এবং ওখান থেকে আস্তে আস্তে পাথওয়েজ ডেভেলপ করতো, যে রোমানিয়াতে ভালো লাগছে না, আমি ওইখানেই অনেক লয়ার পাওয়া যায় যেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করে লিগ্যাল প্রসেসেই অন্য দেশে শিফট হওয়া যায়, বা এক জব থেকে আরেক জবে শিফট হওয়া যায়। হ্যাঁ, বা সার্বিয়া থেকে রোমানিয়াতে যাওয়া যায়। But- এটা কেন করে না, বা তারা কেন ইলিগেল হয়ে অন্য জায়গায় যায়? আপনি কেন কি মনে করেন এখানে? আমাদের একটা জিনগত মানে নেচার হচ্ছে আমরা শর্টকাট খুঁজি, যে আমি এটা তো প্রসেস লিগালি যেতে গেলে আমার 1 বছর লাগবে, আমি তো আজকে ট্যাক্সি করলে কালকে সকালে ইটালি, যেখানে আমার মামাতো ভাই থাকে, হ্যাঁ, বা আমার খালাতো ভাই থাকে। তো এই জন্য তারা এই জিনিসটা নেয় না, বাট তারা যেটা যে ক্ষতিটা করতেছে সেটা মানে যারা লিগালি যেতে চায় তাদের জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রসেস কঠিন হচ্ছে। আমরা যদি কয়েক বছর আগে দেখি, মানে মেইনলি ইউরোপ মার্কেটটা তো আমাদের অবজারভেশন হচ্ছে কোভিড এর পরে আসলে ইউরোপ মার্কেটটা একটু একটু করে ডেভেলপ করতে শুরু করে সময়ের সাথে সাথে। এবং আমি নিজেও দেখেছি যে অনেক মার্কেট এরকম অনেক দেশ বাংলাদেশের ভিসার ইস্যু 100% জায়গাতে ছিল, এবং অনেক সুযোগ সুবিধা বা ভিসা ফেল আমরা খুব লিমিটেড দেখতাম, এমনও দেশগুলো আমাদের দেখা। তো সেই দেশগুলো কিন্তু আস্তে আস্তে যে পরিমাণ মানে এখন জটিল করে ফেলতেছে। তো এই জটিলতার একটা উল্লেখযোগ্য এরকম কি শুধু একটা দুইটা কারণ, না আরো কিছু উল্লেখযোগ্য কারণ আপনি মনে করেন যে কারণে সময়ের সাথে সাথে এই টোলগুলা আমাদের যে কঠিন হয়ে যাচ্ছে, তলা নিতে যাচ্ছে? কারণ অনেক আছে, কারণ যে মানে খুব কম কারণ তাও না, ছোট ছোট কারণ, বাট মেজর কারণই হচ্ছে যে এই যে ইলিগেল মাইগ্রেশন, অর্থাৎ এক জায়গা থেকে যে ওখানে না থাকা। এতে হয় কি, যে এমপ্লয়ারের যখনই কেউ কোনো ওয়ার্কার পালিয়ে যায়, ওই এমপ্লয়ারকে কিন্তু রিপোর্ট করতে হয়, হুম। এবং ওই এমপ্লয়ার যখন রিপোর্ট করে তাদের ওই ওই এলাকায়, ওই এলাকা থেকে কিন্তু যখন দেখে এই ধরনের রিপোর্ট ফ্রিকোয়েন্ট আসতেছে, তারা কিন্তু ইমিগ্রেশনে রিপোর্ট করে দেয় যে এই ন্যাশনালিটির ওয়ার্কার বা এদের টেন্ডেন্সি এরকম। ইমিগ্রেশন থেকে কিন্তু পরবর্তীতে এটা সরাসরি ইম্প্যাক্ট পড়ে হচ্ছে ভিসায়। হ্যাঁ, যেমন এই আমাকে এই যিনি এই বিরক্তি প্রকাশ করছিলেন ছবি ভিডিও দিয়ে বললেন, উনি বললেন যে আমার ডিস্ট্রিক্টে আর কোনো বাংলাদেশি ওয়ার্কার আসবে না, কারণ আমরা অফিসিয়ালি রিপোর্ট করেছি ইমিগ্রেশনকে। তার মানে আমাদের সুযোগগুলো আমরাই নষ্ট করছি ওভারঅল, যদি আপনি Absolutely. বাস্তবতা দেখেন। জি। বাট এখনো আমরা যেগুলো দেখছি, মানে একটা উল্লেখযোগ্য এটা হচ্ছে যে রিয়াল চিত্র, যারা আসলে মনে হয় আপনি যাদেরকে অ্যাড্রেস করছেন এগুলো মনে হয় এমপ্লয়াররা, আমরা যেমন চিন্তাই করি টাকার এমপ্লয়াররা টাকা নেই, তো বাস্তবে কি এই রিয়েল এমপ্লয়ার গুলা কি অর্থের বিনিময়ে তাদের লোকগুলাকে অনবোর্ড না, ওটা পুরোপুরি ভুল ধারণা, এমপ্লয়াররা টাকা দিয়ে লোক নেয়। লোক নেই? তাহলে আমি এখানে একটা এই যে রিলেট করার মতো কোশ্চেন, এখন যে মানুষগুলা তারপরও কিছু অংশ তলানিতে যে লোকগুলা যাচ্ছে, তার মানে রিয়েল এমপ্লয়ার গুলার বাংলাদেশিদের জন্য যে জায়গা যখন তলানিতে, রেপুটেশন যখন ডাউন, তখন সুযোগগুলা যে তারা কনজাস্টেড করে ফেলতেছে। বাট কিছু সুযোগ এখনো এই যে কিন্তু মার্কেটে যাচ্ছে, দেখা যায় যে লোকজন যাচ্ছে। কিন্তু এই লাস্ট গ্রাজুয়ালি একটা জিনিস দেখা যাচ্ছে যে বছরে মনে হয় যে টাকা বাংলাদেশি যারা বাইরে যায় বা ইউরোপ মার্কেটে যায়, মনে হচ্ছে প্রতি বছরে যে টাকা ইনক্রিজ করতেছে, মানে এত টাকা লাগে। ইভেন আমি তো শুনি যে এই যে লাইক রোমানিয়া, সার্বিয়া, আমরা তো দেখতাম যে বাংলাদেশি ওয়ার্কার 5-6 লাখ টাকা ম্যাক্সিমাম এই লেয়ারে যেত। তো এখন এমনিতেই মার্কেটে শোনা যায় যে এরা সব 12, 13, 14, 15 লাখ টাকা, এবং দেশ 20 লাখ টাকা। তো তার মানে তলানিতে থাকার কারণে কি এই রেট গুলা বাড়তেছে, নাকি ওই ফ্রড এমপ্লয়ার গুলা ক্রিয়েট হচ্ছে, তারা শুধু কোম্পানি খুলছে টাকা ফান্ড করার জন্য, জায়গা লিমিটেড হয়ে গেছে, ফান্ড চাহিদা বড় হয়ে গেছে? আপনি কি মনে করেন যে এত টাকা ইনক্রিজ করার কারণ কি এই ক্ষেত্রে? এখানে দুইটা কারণ। এক হচ্ছে যে যেই কোম্পানিগুলো লোক নেয়, তারা যখন দেখছে এই ধরনের লোক পালিয়ে যাচ্ছে, তারা কিন্তু স্কিলড ওয়ার্কার খুঁজছে, যে যদি ওয়ার্কারটা স্কিলড হয়, যদি সে সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় কাজ করে থাকে, তাহলে অ্যাটলিস্ট সে কাজের গুরুত্বটা বুঝে, সে এভাবে পালিয়ে যাবে না। হ্যাঁ, বা ইউরোপে ক্যারিয়ার গড়ার, জীবন গড়ার স্বপ্ন নাই, সে কাজ করেই জীবন গড়বে, স্কিলড ওয়ার্কার দিকে খুঁজছে। এই স্কিলড ওয়ার্কার যখন সে চাইছে কারো কাছে, সেটা হতে পারে ওই সার্বিয়া বা রোমানিয়াতে অবস্থিত কোনো লয়ার যার কাছে স্কিল ওয়ার্কার চাইছে, যে স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট স্কিল ওয়ার্কারই দিতে হবে,
ওই রোমানিয়ান লয়ার বা সার্বিয়ান লয়ার কি করছে, বাংলাদেশি যারা এজেন্ট ছিল তাদেরকে বলছে স্কিল্ড ওয়ার্কারই দিতে হবে। হুম। এখন আমরা যেটা দেখছি যে যদি 20 জন ওয়ার্কার হয় বা 30 জন ওয়ার্কার হয়, বাংলাদেশি এজেন্টদের ওই 20 জন 30 জন যারা রোমানিয়াতে যেতে আগ্রহী এরকম পাওয়া যাবে। হুম। 20 জন 30 জন তারা খুব কম সময়ে নিতে পারে, কিন্তু এই এজেন্ট গুলো যে টাকার বিনিময়ে ওয়ার্কার নিতে চায় সেই টাকায় তো পাবে না। অর্থাৎ কোন এজেন্ট যদি বলে আমি 10 লাখ টাকায় তোমাকে রোমানিয়া পাঠাবো, স্কিল্ড ওয়ার্কার হতে হবে, যারা স্কিল্ড ওয়ার্কার ওরা আবার 10 লাখ টাকায় রাজি হবে না। সো 10 লাখ টাকাও দিতে চায়, স্কিল্ড ওয়ার্কারও সে, এই ম্যাচিংটা খুব কম হয়, যে কারণে এজেন্ট গুলো কি করে, তারা ওই হাত বদল, অর্থাৎ সে তো একা পারবে না, সে বুঝতে পারে যে আমার হাতে সময় 1 মাস, আমি 20 জন ওয়ার্কার জোগাড় করতে পারবো না যারা এই টাকাও দিবে এবং স্কিল্ডও। সে তখন তার নিয়ার বাই 5 জনকে বলে, সেই 5 জন 5 দিন চেষ্টা করে যদি যখন দেখে যে তারাও পারতেছে না, তারা আবার তাদের পরিচিত 5 জন করে বলে। তার মানে 20টা ওয়ার্কার খুঁজতে 25 জন এজেন্ট নিয়োগ হয়। এতে হয় কি যে একটা এমপ্লয়ার এবং একটা ওয়ার্কারের ক্ষেত্রে আমরা মনে করি একটা মিডলম্যান, না, এখানে 5-6 লেয়ারের মিডলম্যান। 5টা মিডলম্যানকে যদি আপনি 50,000 টাকা করেও লাভ করতে দেন, 2.5 লাখ 3 লাখ টাকা তো এখানেই কস্ট বেড়ে যাচ্ছে। আমরা যতটুকু শুনি ওখানকার লয়ার গুলাও নাকি টাকা দাবি করে 5,000 6,000 ইউরো 7,000 ইউরো। আমি তো রেগুলারই লয়ারদের সাথে কথা বলি, বাট আমি কখনো এরকম পাইনি, আমি জানি না এরকম আদৌ দাবি করে কিনা। বাট হ্যাঁ, দাবি করে, বাট এটা ওদের সার্ভিস চার্জ আকারে, মানে ওরা এই মানুষ নিয়ে নিয়ে আসবো এরকম না, ওরা যে জবটা দিচ্ছে, প্লেসমেন্টটা হচ্ছে, এই জন্য ওরা হয়তো ম্যাক্সিমাম 1-1,500 ইউরো ওরা নিতে পারে। এটা মানে আমারও যেটুকু যে এটা রিয়েল ক্ষেত্রে, যেগুলা রিয়েল ওয়ার্ক ক্ষেত্রে, কিন্তু একটা স্ক্যাম ওয়ার্ক চলে এই মার্কেটে। মানে স্ক্যাম ওয়ার্ক ঠিক এরকম যে কোম্পানির সাথে কন্ট্রাক্টই থাকে যে তুমি শুধু ওয়ার্ক পারমিট দাও, আমার লোক আর তোমার কাছে যাবে না। সো নিয়ে যেয়ে তো ওই যে জন্য টিআরসি বা ডকুমেন্টেশন করে দিতে পারে না, কোম্পানির কাছে নিয়ে যেতে পারে না। এটা একটা ধরনের ঘটনা আমরা সচরাচর দেখতে পাই। আরেকটা ঘটনা দেখতে পাই, অপারেশন নাই শুধু নিয়ে যায় কোম্পানিটা, শুধু ওয়ার্ক পারমিট, কোম্পানিটা কোনো না কোনো ভাবে লিয়েজ করে টাকা পয়সা দিয়ে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করলো, নিয়ে যাওয়ার পরে শুধু টিআরসি টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা করে দিয়ে জাস্ট ওই কোম্পানির সাথে ওর সম্পর্ক শেষ। সো এই দুইটা বিষয় সম্পর্কে এখন যেটুকু শুনি যে মার্কেটে তো এই ধরনের যার সাথে কাজের কোনো সম্পর্ক নাই, যে দেখা যায় যে অনলি ফর মোবিলিটি, নিজের লোক মোবিলিটিটা চেঞ্জ হয়, কিন্তু আসলে ওয়ার্ক ক্যারিয়ারটা চেঞ্জ হয় না, ওয়ার্কটাকে কানেক্ট করে না, জাস্ট নিয়ে যাওয়া পর্যন্ত কন্ট্রাক্ট। এবং সেখানেই বেশিরভাগ এই যে এই টাকার, আপনি যে টাকার কথা বললেন যে, বা আমি বললাম, বা মার্কেট যেটা হয়ে আছে, তার মানে মার্কেটটা শুধু এখন একটা সেগমেন্টে চলতেছে, যেটা হচ্ছে মানে আমি আপনার কথাতে বা রিয়েল এমপ্লয়ারের আর বা কারেন্ট এই তলানিতেও যে মানুষগুলো যাচ্ছে কিন্তু কিছু এখনো জারি আছে। অধিকাংশই যে শুনি যে কার্ড করে দিয়ে আর কোনো বিষয় নাই, পৌঁছানোর চুক্তিতে যায়, বা ওখান থেকে যে টার্গেটই থাকে যতদিন ভিসার মেয়াদ, এরপরে আর কোনো সুযোগ নেই। তো এই সুযোগগুলো যদি এরকমই থাকে, তাহলে এই তলানিটা কোথায় যাবে? অলরেডি তো আমরা ইম্প্যাক্ট দেখতেছি ভাইয়া, যে আপনি শুনেন না যে সার্বিয়ার অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি, এখনো রেজাল্ট আসে না। হ্যাঁ। এর কারণ হচ্ছে সার্বিয়ার যখন অ্যাপ্লিকেশন জমা পড়েছে, নিশ্চয়ই ইমিগ্রেশন পুলিশ তো আর বসে নাই, উনি দেখছে যে এটা কোন কোম্পানি, যখন উনি দেখছে এই কোম্পানির তো অপারেশন নাই, বিদেশি ওয়ার্কার হায়ার করবে এরকম অবস্থায় কোম্পানির নাই, তখন কিন্তু এই অ্যাপ্রুভাল গুলো আর আসে না। হ্যাঁ, এটা একটা। বা এই যে রোমানিয়াতে আমরা এখন রিসেন্ট যে চেঞ্জ দেখতে পাচ্ছি, যে এই ধরনের নাম সর্বস্ব কোম্পানি, লয়ার এবং কোম্পানির একটা রোমানিয়ান সিটিজেন, তারা নিজেদের মধ্যে চুক্তি করে যে তুমি একটা কোম্পানি খুলো, তুমি ওয়ার্ক পারমিট ইস্যু করো, তোমাকে আমি পার ওয়ার্ক পারমিট কিছু টাকা দিব। হ্যাঁ, এভাবে তো রোমানিয়ান সিটিজেন মনে করতো ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নাই, আমি ওয়ার্ক পারমিট। তারপরে ওদেরকে ওই ওয়ার্কার যে একটা রুমে থাকতো, ওদেরকে রুটি বিস্কুট খেতে দিত, তারপর বলতো তোমরা তোমাদের নিজেদের রাস্তা দেখে নাও, 5-7 দিন হয়তো সময় দিত। এখনো সেটা হয় দেখেই কিন্তু রোমানিয়ান গভর্নমেন্ট কি বললো, যে যারা এখন এই রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবে, এই ধরনের লাইসেন্সড এজেন্সি হতে হবে তোমাকে যদি বিদেশ থেকে ওয়ার্কার আনতে হয়, এবং তুমি প্রতি 250 জন মানুষ যদি আনতে চাও, তোমাকে 75,000 ইউরো জামানত হিসেবে এটা রাখতে হবে। কাকে জামানত রাখতে হবে? এটা হচ্ছে যারা রিক্রুটমেন্ট, অর্থাৎ রোমানিয়াতে যদি কেউ বিদেশি ওয়ার্কার নিয়ে আসতে চায়, রোমানিয়ান কোনো কোম্পানি বা রোমানিয়ান কোনো এজেন্সি, ওদের তো আলাদা লাইসেন্স থাকে, বাট এতদিন আসলে লাইসেন্সের তোয়াক্কা করতো না কোম্পানিগুলো, ডিরেক্ট বিভিন্ন লয়ার ধরে
কিন্তু বাট এখন যে কেউই আর এই আইজিআই করতে পারবে না। আইজিআই পোর্টাল ইজ অলরেডি ক্লোজ। আমরা workinromania.ro নামের একটা নতুন অনলাইন পোর্টাল চালু হয়েছে, যেখান থেকেই এই ধরনের সব কাজকর্ম করা হবে। সিকিউর সিচুয়েশন তৈরি জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে যে যারা এই ধরনের কাজ এখন করে তারা এখন ওই জামানত দিয়ে কাজ করবে। আমি শুনি যে সার্বিয়া, রোমানিয়া বা অন্যান্য দেশগুলোতে মানে এই যে বিভিন্ন এজেন্ট এরা বলে যে এখন নর্মাল কাজ নাই, সিস্টেমে কাজ, যে কারণে টাকার অঙ্ক বেশি, ভিআইপি সার্ভিস। এগুলো কি আপনি কিভাবে দেখেন? এটা ভাইয়া আমরা যদি বাংলাদেশের কনটেক্সট দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা বার্থ সার্টিফিকেট বা এনআইডি বা এই ধরনের যখন আমরা ম্যানুয়ালি সিটি কর্পোরেশন অফিসে গিয়ে করাতাম তাকে 500 টাকা দিতে হতো, আর যখন সেটা অনলাইনে চলে আসে তখন দেখি যে বিকাশে 200 টাকা পে করলে হয়ে যায়। এরকম বিষয় আসে আর কি। তো যখনই কোনো দেশ কোনো সিস্টেম তৈরি করে তখন কিন্তু খরচ কমে, বাড়ে না। এখন এটার ফায়দা নিয়ে অনেকে হয়তো বলতে পারে যে না তুমি তাড়াতাড়ি পাচ্ছ, তুমি তো তাড়াতাড়ি ইউরোপ যাবা, তুমি টাকাও বেশি দিবা, সেটা আলাদা বিষয়। বাট আমি এরকম দেখি না যে হ্যাঁ চার্জ যেটা বাড়ে সেটা খুব অল্প বাড়ে। এটা এমন না যে 1000-2000 ইউরো করে বেড়ে যাচ্ছে, এরকম বিষয় না। হয়তো 200-300 ইউরো বাড়ে, বা যেমন পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের যে প্রসেসিং ফিটা ছিল সেটা এখন 400 ইউরোর মতো হয়েছে, যেটা আগে হয়তো 200 ইউরোর মতো ছিল। সো হয়তো 200-250 ইউরো ম্যাক্সিমাম বাড়ে, বাট খুব বেশি বড় ইনক্রিজ হয়। ওই সুযোগ যখন কমে যায় তখন মানে এই চাহিদা তো বাড়তি, যে কারণে ইচ্ছা মতো রেটটা বাড়ে দেয়। জি জি, মানে সেটা এরকম। সুযোগ কমে যাচ্ছে, তো সুযোগ যেহেতু কমে যাচ্ছে তার মানে এটা তো ইন্টারন্যাশনালি সুযোগ কমছে বলবো না, বাংলাদেশিদের সুযোগ হ্যাঁ, কমছে। বাংলাদেশিদের জন্য। কারণ এখন যদি আমি ফিলিপিনো ওয়ার্কারদের কথা বলি, প্রচুর ফিলিপিনো ওয়ার্কারদের ভিসাও হচ্ছে, ওরা যাচ্ছে, ওরা ওখানে থাকছেও, এবং ওরা এমপ্লয়ারদের সাথে বন্ধুত্ব করে হুম। যে এখন আমি এমপ্লয়ারের চাকরি করছি, এই এমপ্লয়ারের সাথে পরবর্তীতে ব্যবসা করব, হুম। এই রকমের মেন্টালিটি নিয়ে যায়। আর আমরা মেন্টালিটি নিয়ে যাই হচ্ছে যেই বাসায় থাকবো জীবনেও একবার ঝাড়ুও দিব না, পরিষ্কার করবো না, কারণ আমাকে তো পালাতে মানে হবে। একমাত্র ওয়ান টাইম ইউজের মতো ইউজ করি। তো যে কারণে এই জিনিসগুলো। এই আমরা যদি একটু এই সাইটের মার্কেট দেখি, ইউরোপের এই যে মলদোভা, ইউক্রেন একটা তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপরে এদিকে কসোভো, তারপরে এই যে কিছুটা নর্থ ম্যাসেডোনিয়া, এগুলা কি বাংলাদেশিদের জন্য কেমন অপরচুনিটি, এবং এগুলা রিপ্লায়ার গুলা কি বাংলাদেশিদেরকে ওই একই নজরে দেখছে সার্বিয়া, রোমানিয়া, বা যারা অলরেডি ইউজ টু বাংলাদেশিদের অলরেডি দেখে ফেলেছে, যারা কনজাস্টেড করে দিচ্ছে? বাট কিছু কিছু নতুন মার্কেট, যেমন মলদোভাতে হয়তো অনেক বাংলাদেশি নাই, বাট ইটস মার্কেট। নর্থ ম্যাসেডো অনেক বাংলাদেশি নাই, বাট ইটস এ মার্কেট। ইউক্রেন তো দীর্ঘদিন তো যুদ্ধের জন্য এটা আছে, হয়তো এগুলো বন্ধ হলে একটি স্ট্রাকচারের জন্য ওদের হয়তো কিছু প্রয়োজন পড়বে। এগুলো ইউরোপ একটা মার্কেট। সো এগুলোর জন্য বাংলাদেশের অপরচুনিটি কি এখন চোখে দেখা যায়, বা আপনি এগুলা যখন আপনার ওয়ার্কার ব্যাংক নিয়ে এই মার্কেট গুলোতে টাচ করেন তখন তাদের ফিডব্যাক কেমন থাকে? কসোভোর মার্কেট ওপেন মার্কেট, অর্থাৎ ওদের গভর্নমেন্ট থেকে কোনো রিকোয়ারমেন্ট নাই, বাট এমপ্লয়াররা চাইলে যে কোনো দেশের ওয়ার্কারই নিতে পারছে, ওপেন টাইপের বিষয় আছে। ডিমান্ড খুব কম, কসোভো ছোট দেশ, গরিব দেশ, ওদের খুব বেশি ইন্টারন্যাশনাল ওয়ার্কারের ডিমান্ড আছে বিষয়টা তা না। বা আশেপাশে থেকেও কিন্তু যেমন ওই যে উজবেকিস্তান, আজারবাইজান এই এরিয়া থেকেও অনেকে কসোভো যায় যে কাজকর্ম করে। তো পাশাপাশি আমি যদি মলদোভা বলি, ঠিক রোমানিয়ার পাশের একটা দেশ, যেহেতু রোমানিয়াতে ওয়ার্কারের সংকট, মলদোভাতেও সংকট থাকবে, এটাই স্বাভাবিক। কারণ ইস্টার্ন ইউরোপিয়ানের যে লোকজনগুলা, ইনারা কিন্তু বেটার ইনকামের জন্য ওয়েস্টের দিকে মুভ করে। সো এই জন্য তখন ইস্ট খালি হয়ে যায় দেখে ওদের ওয়ার্কার দরকার পড়ে। তো যেই দেশই নতুন প্রথম ইন্টারন্যাশনাল ওয়ার্কারের চাহিদা হয় তখন কিন্তু তারা স্ক্রুটিনিটা একটু কম রাখে। বাট যেহেতু মলদোভার কাছে রোমানিয়ার এক্সপিরিয়েন্স আছে, সো ওনারা কিন্তু শিখতে বেশি সময় নিবে না, হয়তো বছর খানেক একটু ফ্লেক্সিবল থাকতে পারে। বাট আমরা যদি এই ধরনের আচরণ অব্যাহত রাখি তাহলে বছর খানেকের মধ্যে মলদোভা কঠিন হয়ে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। আমাদের এই টলারের জায়গা থেকে যদি আমরা একটু ইনক্রিজ করতে চাই, জাস্ট একটা লাস্ট বলেন যে আমরা যদি আমাদের এগুলাতে রেপুটেশনটা রিকভারি করতে চাই, আমাদের এখন আসলে কি হয়ে যাওয়া উচিত? সব জায়গায় তো ভুল ধারণা ক্লিয়ার করা উচিত। আমরা একটা ওই যে ডাঙ্কি একটা মুভি আছে শাহরুখ খানের, যেখানে এক বন্ধু বলে আমি বিদেশে খুব ভালো আছি, গাড়ি বাড়ি। বাট যখন শাহরুখ খান ওই বন্ধুর কাছে যায় তখন দেখে যে আসলে ওই বন্ধু বিদেশে ভিক্ষা করে। তো আমি যদি এখন চিন্তা করি যে ওই বন্ধুটা তাহলে তার আসল সিচুয়েশন কেন বলেনি, এটা বাঙালিরাও বলে না যে ওখানে গিয়ে কত কষ্ট। তারা সবসময় বাইরের ফিটফাট অবস্থাটাই দেখাইতে চায়। আদারওয়াইজ আত্মীয় স্বজন তো ভৎসনা করবে
যে বিদেশে গিয়ে যা করে আমিও তো তাই করি, হ্যাঁ বিদেশে গেছে। তো এই ভয়ে আমরা কি করি যে আমরা নিজেদের কঠিন অবস্থাগুলা বলি না। যারা ইউরোপে অ্যাসাইলাম সিক করে গেছে, অনেকের আছে যে মা অসুস্থ বা হয়তো মারাই গেছে, দাফনে অংশগ্রহণ করতে পারে নাই, হ্যাঁ মনে মনে ঠিকই তারা বলে যে অ্যাসাইলাম পালিয়ে গিয়ে অ্যাসাইলাম নিয়ে পাসপোর্টটা ছিঁড়ে ফেলে দিয়ে ভুল করছি, বাট এটা তারা মুখে কখনো স্বীকার করে না, কারণ এটা বললে তো বলবে যে ও আচ্ছা ভুল করছে, তো তাকে একটু মানে লুজারের কাতারে ফেলে দেয়। তো এই জন্য এই স্টোরি গুলা কখনো ফুটে উঠে না বা বাইরে আসে না। এই জন্য যারা বাংলাদেশে আছে এরা কখনো সচেতন হওয়ার সুযোগ পায় না। বাট আসলে আমি যদি চিন্তা করি যে অ্যাসাইলাম সিক করা বা এই যে পালিয়ে গিয়ে ইটালিতে পার্মানেন্ট হওয়া, এই যে 5 বছরের জার্নি বা 6 বছরের জার্নি, এটাকে আদৌ লাভ না লস? আমি যদি চিন্তা করি যে আমি লিগালি রোমানিয়াতে 2 বছর কাজ করব, এই 2 বছর কাজ করার মধ্যে এনাফ নেটওয়ার্ক বিল্ড হয়ে যাবে যেখানে আমি বিভিন্ন লিগ্যাল চ্যানেল বা লয়ার ধরে কিন্তু আমার যেই দেশে যাইতে মন চাচ্ছে আমি সেই দেশে যেতে পারবো, যদি আমার স্কিল থাকে। পুরো ইউরোপই আমার জন্য ওপেন। আমি যদি কাজ পেরে থাকি অবশ্যই আমার জন্য ইউরোপের যে কোনো জায়গায় আমি চাকরি বাকরি খুঁজেও যেতে পারবো, কোনো অসুবিধা হওয়ারই কথা না। এবং ওখানে প্রসেসিং অনেক ফাস্টার। বাংলাদেশ থেকে ইটালির যে প্রসেসিং, রোমানিয়া থেকে ইটালির প্রসেসিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাট যেহেতু আমরা জানি না এটা করা যায়, সো এই জন্য আমরা মনে করি ট্যাক্সিতে উঠে বা পানির ড্রামের মধ্যে ট্রাকের মধ্যে কোনোভাবে যদি যেতে পারি তাহলেই তো হয়, পরেরটা পরে দেখবো না। বাট এই পরেরটা পরে দেখবো না জিনিসটা খুব কস্টলি হয়ে যায়। এটা অনেক কস্টলি হয়ে যায়, ওর জীবনও একটা ক্যারিয়ারটা আসলে মোডটা চেঞ্জ হচ্ছে। এটাই মানে পরেরটা যদি আমরা আগেই দেখাতে পারতাম তাহলে হয়তো অনেকেই এই পথ থেকে সরে আসতো। থ্যাংক ইউ শাফি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেইনলি আমরা একটু অ্যাড্রেস করতে চেয়েছিলাম যে আসলে ইউরোপ মার্কেটটাতে বর্তমানে কি সিচুয়েশন হয়ে আছে, বাট বাস্তবিক অর্থ হচ্ছে এরকম যাতে আমাদের আসলে সবকিছুই গুলা যেভাবে আমরা নিয়ে যাচ্ছি তাতে আসলে কনজাস্টেড হয়ে যাচ্ছে। বাট এর থেকে উত্তরণের উপায় জাস্ট আমাদের স্কিলটাকে ফোকাস করা, আর মেইনলি অ্যাওয়ারনেসটা আমার জানা যে মেইনলি ওই মার্কেটটাকে বা ওই দেশটার আসলে রুলস রেগুলেশন বা কিভাবে আমি ওখানে গেলে আমার লাইফে সার্ভাইভ করতে পারবো। একটা ক্যারিয়ার প্ল্যান থাকা উচিত, ফার্স্ট ডেস্টিনেশন, সেকেন্ড ডেস্টিনেশন। সো এই বিষয়গুলো যদি একটু প্ল্যানিং করে যাওয়া হয় আর প্রপার যদি স্কিল নিয়ে যাওয়া হয় তাহলে আসলে লাইফটা আরো সুন্দর হতে পারে। এবং এই ইনলিগালের যে ধরনের প্রতিবন্ধকতা লাইফে ফেস করতে হয় জীবনে রেখে এই কষ্টসাধ্য বিষয় থেকে বাঁচা যাবে। সো এটাই আজকের আলোচনার বিষয়। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।